আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগছে। আমি আপনিও চাইলে এটার উত্তর জি। দিতে পারেন। তবে আগে আমি একটু এটার উত্তরটা দিব। মোহাম্মদ রেজওয়ানুল আবেদীন, আমি জানি না আপনি বট কিংবা মানুষ কিনা। আপনি লিখেছেন হাসিনা বলেছিল বেগম জিয়া খালিদা পাকিস্তান প্রেমী, কিন্তু উনি পাকিস্তান যাননি, সাহসিকতার সাথে জেল খেটেছেন। হাসিনা পালিয়েছে ভিতুর মতন, এ দল হলো এ এ এ ভিতুর মতো, এ হলো এদের নেত্রী। আপনাকে সুস্পষ্টভাবে একটি কথা তথ্যভিত্তিক সূত্রে আপনাকে আমি আজকে জবাব দিই। যদি আপনি মানুষ হয়ে থাকেন, বট না মানুষ জানি না, মানুষ হলে কথাটা বুঝবেন এবং এরপরে আর কখনো এই ধরনের কথা বলবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলতেন বেগম জিয়া পাকিস্তান প্রেমী, এটা সত্য। সেটা নিয়েই আমরা একটু আগে কথা বলছিলাম। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাননি, তিনি একটি রাষ্ট্রীয় প্রোটোকলে আহ দেশ থেকে আর একটি দেশে গেছেন। উনি যে কারণে গেছেন, উনি প্রথমত যেতে চাননি, উনি নিজের প্রাণ হারানোর ভয় করছিলেন না। কিন্তু যে কারণে গিয়েছে, আপনারা বাংলাদেশের মানুষ আজকে জেনে রাখুন, আমি বলছি যে উনি না গেলে শত হাজার মানুষ, লক্ষ মানুষকে মেরে মেরে ফেলা হতো। উনি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা থাকতে চাননি। উনি লাশের রাজনীতি করেননি। 2024 সালে যত ছাত্ররা মারা গেছে, এখন এই যে 7.62 বোরের কথা বলা হচ্ছে, আর অনেক কিছু এখন বেরিয়ে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে, যে এটা আসলে ভেতর থেকেই করানো হয়েছে। অর্থাৎ লাশের রাজনীতি। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন আন্দোলন করছেন, আপনার একটি কেউ মারা যাওয়া মানে সেই বিষয়টা আপনার পক্ষে যাবে। আওয়ামী লীগ সেই দল, আওয়ামী লীগের বয়সটা সম্পর্কে একটু জেনে নিবেন। তারা কিন্তু আসলে ক্ষমতার থেকে রাস্তায় থেকেছে অনেক বেশি দিন, তারা এটা জানে, যেটা আসলে আমাদের বিরুদ্ধেই চলে যাবে। ঠিক আছে? তো এত বোকা আওয়ামী লীগ নয় যে আসলে ছাত্রদেরকে মেরে সে তার বিরুদ্ধে আসলে জনতাকে জনতার রোষের মধ্যে পড়বে। এই ধরনের বোকা বোকা চিন্তা আপনাদেরকে আমেরিকা বুঝাইছে, পাকিস্তান বুঝাইছে। আর আপনাদের এই যে শহীদুল আলমরা যারা হচ্ছে অপপ্রচার করবার জন্য রাজাকারের নাতি না ভাইগনা জানি উনি ওরকম, আমি একদম প্রকাশ্যেই বলছি আজকে, ওনার প্রতি আর কোনো শ্রদ্ধা তো রাখতে পারছি না। ওনার মুখোশ পুরা খুলে গেছে। এই লোক টার্কির এজেন্ট কিনা আমি জানি না, বাংলাদেশ বিরুদ্ধে একটা লোক, ফটোগ্রাফি দেখায়, প্রগতিশীলতার কথা বলে, হ্যাঁ, খুব একদম খুব সেকুলারিজম দেখায়। এই ধরনের মানুষরা প্রচার করে এই সমস্ত বাজে জিনিস আপনাদের মাথার মধ্যে ঢুকিয়েছে। এখন এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, এগুলো ফালতু কথা এখানে বলতে আসবেন না একেবারেই। আমি আওয়ামী লীগের কেউ না, শেখ হাসিনার আমি সঙ্গে আমার কখনো কথাও হয়নি, আমি জানিও না, চিনিও না তাকে। কিন্তু আমি বলছি, একাত্তর বিরোধী কথাবার্তা বলবেন না। এগুলো হচ্ছে আপনাদের জঘন্য ঘৃণ্য ষড়যন্ত্র। ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে কি জানেন? এই যে ভারত বিদ্বেষ তৈরি করছেন, ভারত বিদ্বেষ তৈরি করছেন যেন পাকিস্তান এখানে জায়গা পায়। আদতে আমার বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে। আপনারা যদি এইটুকু বুঝতেন যে বাংলাদেশের জন্ম যেই দেশটা চায় নাই, আমি তাকে জায়গা করে দিব না। ভারত পরীক্ষিত বন্ধু। আপনাদের খালেদা জিয়া পাকিস্তান প্রেমী, আমি বললাম আজকে এটা, আমি দীপান্বিতা বলে বললাম এটা আজকে। হ্যাঁ ভাই, সরি, আপনার ভাই বলেন, আপনি যেটা বলছিলেন। আহ, আমি আসলে বলতে যাচ্ছিলাম, আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন এই বেগম খালেদা জিয়ার বিষয়ে। আমার যে বড় ভাই, আপনার আরিফ ভাই, বড় আপনার ভাই কথা আমরা শুনতে পাচ্ছি না। বলতে কি আমার আপনার ওই কি বলবো, যারা হচ্ছে, হুম সে কি জানে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএমপি, হুম এই বিএমপিটা হুম কোন জায়গা থেকে জন্ম নিয়েছে? এটা কি গণমানুষের গণমানুষের আন্দোলন সংগ্রামের মাধ্যমে জন্ম নিয়েছে, না ক্যান্টনমেন্ট থেকে জন্ম নিয়েছে? দীপান্বিতা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটা কিন্তু কোনো ক্যান্টনমেন্ট বা কোনো সীমাবদ্ধতার মধ্য থেকে জন্ম নেয় নেই। 5,576,000 বর্গ মাইলের ভিতরে, এই সরি আমার একটু, এটা হচ্ছে যে সারা বাংলাদেশের মানে আমাদের যে সীমানা, সীমানার প্রতিটা জায়গা থেকে। হ্যালো হ্যালো 56,000 বর্গ মাইল, এটাও কারেক্ট করে দিল হ্যাঁ, আমাদের সিয়াম, ওটা কারেক্ট করে আচ্ছা দিল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলেন সিয়াম, বলেন তোমাকে আবরার ভাই, ধন্যবাদ। আবার বলেন। ধন্যবাদ। আসলে ভাইয়া তো প্রিপারেশনে ছিলাম না, হঠাৎ করে আজকে সংযুক্ত হয়ে গেলাম। যেহেতু সংগঠনের কথা বলতে হবে, তৃণমূলের কথা বলতে হবে, আমি নিজেও আমাকে একজন তৃণমূলের কর্মী ভাবি। আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ 2022-23 সম্মেলন, চট্টগ্রাম মহানগরী সম্মেলনের গণসংযোগ উপপরিষদের সদস্য ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, ওই পথে না যাই, আমরা ছিলাম হচ্ছে যে কি
এই বিএনপির জন্ম নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ তো জন্ম নিয়েছে গণমানুষের মাধ্যমে। গণমানুষের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একদিনে জন্ম নেয়নি, ক্যান্টনমেন্টের একটা ছোট একটা প্রেসক্রিপশন 4-5 লাইনের একটা প্রেসক্রিপশনে জন্ম নেয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম নিয়েছে গণমানুষের মাধ্যমে। তো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তুলনা করাই আমার পক্ষে সম্ভব না। আমি কিভাবে তুলনা করব? বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিকা আছে, আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে বর্তমানে বিভ্রান্ত করে লাল বদর ভাইয়েরা, লাল বট বাহিনীরা, ওই টোকাই টোকাই তন্ময়দা বলতো টোকাই, ওই টোকাই গ্রুপরা, ওরা তো এদেরকে বোকা বানায়, ধোকা দিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করবে। আমাদের তরুণ কোমলমতি ছাত্রছাত্রীরা সেই বিষয়টা খুবই দ্রুত দেখতে পাচ্ছে, জানতে পারছে এবং দেখতে পাচ্ছে। তাদের চোখের সামনে সবকিছু খোলাসা হচ্ছে দিন দিন। আশা করি আমাদের আগামী প্রজন্ম বুঝে যাবে যে আমরা কারো প্রেসক্রিপশন নিয়ে চলি না। বাংলাদেশ আওয়ামী লীগ কারো প্রেসক্রিপশন নিয়ে চলে না। বাংলাদেশ আওয়ামী লীগ চলে গণমানুষের মাধ্যমে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী দেশের কথা ভাবে, প্রতিটি কর্মী দেশ মাতৃকার কথা ভাবে, প্রতিটি কর্মী ৭১কে বিশ্বাস করে, প্রতিটি কর্মীর শিরায় উপশিরায় ৭১ থাকবে, আছে। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন, ওনারা কিন্তু ভেসে আসেনি। ওনারা ওনাদের শরীরের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশটা আমাদের জন্য উপহার দিয়ে গেছে, আমাদের দায়িত্ব দিয়ে গেছে। আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা অর্জন করা খুব সহজ, স্বাধীনতা রক্ষা করাটা খুবই কঠিন। আমরা এখন সেই কঠিন পরিস্থিতি পার করছি। গত ১ বছর ওই আমার নোবেল কাকু, গঙের দ্বারা আর কি, ওনারা আসলে যেই সরকার যারা নিজেদেরকে সরকার দাবি করছে, ওরা নিজেরাই বলে সংবিধান পরিবর্তন করবে। ওরা কিসের সংবিধান পরিবর্তন করবে? ওরা তো আমার ইতিহাসকে পরিবর্তন করতে পারে না। আমার ইতিহাস দিয়েই তো আমার সংবিধান তৈরি হয়েছে। আমার ইতিহাস পরিবর্তন করতে পারে না। এরা তো মূলত চাচ্ছে বাংলাদেশটাকে আবারও পাকিস্তান করতে। আমি আরেকটা উত্তর দিব এই লোকটাকে। লিখেছে, চোরের মতো ফেস না দেখিয়ে লাইভ করে, এরা আবার ডক্টর ইউনূস নিয়ে কথা বলে। প্রথম কথা আপনাকে সংশোধন করে দিচ্ছি, ডক্টর ইউনূস না, চোর ইউনূস। না, আমি একটু বলি, আমি এটার একটা উত্তর দিব। আপনি এই যে রেজওয়ানুল, কি মোহাম্মদ রেজওয়ানুল আবেদিন, আমি একটু উত্তর দিয়ে নিই। আমার ভাইদের সম্পর্কে আপনি মন্তব্য করার আগে আপনাকে আমি একটা কথা বলতে চাই, যে আপনার মাথায় গান রাখা হবে এবং আপনি নিশ্চিত মৃত্যু। আমি দেখতে চাই যে আপনি সামনে এসে তখন কথা বলেন কিনা ইউটিউবে। শোনেন, যুদ্ধে আমাদের ১৯৭১-এর গেরিলা যুদ্ধে অনেক মানুষ মুখ ঢেকে রাখতো, এটা একটা কৌশল। আমার ভাইয়েরা এখন লাইভে কথা বলছে এই বাংলাদেশের মাটিতে থেকে, ঠিক যেভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা কাজ করেছে, আত্মপরিচয় গোপন রেখে কাজ করছে, কিন্তু কাজ করে কথা বলছে, এটা মনে রাখবেন। আপনি কাকে চোর বলেন? এই সাহসী বীরদেরকে, আচ্ছা দীপান্বিতা, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি দীপান্বিতা। আমার যে ভাই ফখরুল আবেদিন সম্ভবত কমেন্টসটি করেছিল, উনি বলছে কেন আমি ফেস দেখাতে, সরি রেজওয়ানুল আবেদিন, রেজওয়ানুল আবেদিন উনি কমেন্টস করেছিল। ওনাকে একটু বলতে চাই যে আমি বর্তমান যে পরিস্থিতিতে আছি, আমি কারো লুঙ্গির ভিতরেও নাই, কারো কাপড়ের ভিতরেও বসে থাকি নাই আর কি, কারো ভিতরে থেকে তার প্লেটে খেয়ে তার প্লেটে বমি করার চিন্তা ভাবনা আমি করি না। আমি বর্তমান যে পরিস্থিতি আছি, আমি আসলে একটি জনসম্মুখেই আছি, জনগণের পাশেই আছি, মানুষের পাশেই আছি। এমন একটা জায়গায় বর্তমানে বলতে পারছি না, আমি একটা মসজিদের পাশে দাঁড়ানো, যেখানে আমার বট ভাইরা ইসলামের নামে ধোকা দেয় আর কি, মসজিদের পাশে দাঁড়ায়। কিন্তু ওনারা ঠিক মতো নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে, যখন নামাজ সালাত পড়তে মসজিদে যখন যায়, ওনারা নিজেরাও জানে না ওনারা কি সালাত পড়ছেন না ওনারা কিভাবে দেশ ধ্বংস করবে সে চিন্তা, ওনাদের চিন্তায় সারাদিন ঘুরে কিভাবে ওনাদেরকে পাকিস্তানের প্রেতাত্মাদেরকে, তাদের উত্তরসূরিরা কিভাবে তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে বাংলাদেশে আনবে, ৭১-এর বাংলায় আনবে, এই চিন্তা নিয়ে তারা ঘুরপাক্কায়। তারা কিভাবে বলবে আমরা বর্তমান কিভাবে আছি? আমরা তো যেই গত ১৫ বছর আমাদের যেই বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা ছিল বা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এই ১৫ বছরে তারা বলুক কোন শিবিরের নেতাকে আমরা রাজপথে ধরে মব করেছি বা মেরেছি, থানায় দিয়েছি, বলুক তারা। তাদের সে সাহস থাকলে সামনে আসি কথা বলুক আমাদের সাথে, তখন কথা বল। তারা তো আমাদের লুঙ্গির তলে থেকে, আমাদের ছায়ার তলে থেকেই আমাদেরকে গান শেখাতে আসতেছে। আরে আমরা তো ওগুলো পার করে এসেছি, অতীতে। বাংলাদেশ আওয়ামী লীগ তো একদিনে এই ২০২৪ পার করে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৭ থেকে ২০০৯ একবার পার করেছে।
হ্যাঁ, তারও আগে একবার পার করেছে এরশাদ সরকারের পতনের সময়, তারও আগে পার করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা সংগ্রামের। তারা কাকে কে শেখাচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগ লুঙ্গির তলে থাকে না, বাংলাদেশ আওয়ামী লীগ প্রকাশ্যে আসে। আমি আসবো, হ্যাঁ, তা এমন ম্যাজিক নিয়েই আসবো এই দীপান্বিতার বঙ্গ কথাতে। কথা। হ্যাঁ, আমার আমার এই যে ভাই আবেদিন সাহেব, যিনি বটবাহিনীর আবেদিন সাহেব, যিনি বলেছেন, আমি অনুরোধ জানাবো আমি যখনই আসবো, আপনি যদি আমাদের লাইভ গুলো সবসময়, এই বঙ্গকথা লাইভ গুলো সবসময় দেখে থাকেন, হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনার যদি সৎসাহস থাকে, আপনি আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে দেখা করবেন, দেখি আপনি আমাকে কি করতে পারেন। আমি সৎসাহস নিয়ে বলছি, আপনি যদি আমাকে মেরে ফেলতে পারেন মেরে ফেলবেন। আমি বঙ্গবন্ধু না না, সেটা এবং আমরা চাই না, বাংলাদেশ, একেবারেই একেবারেই না সেটা না চাই না না আমরা। দীপান্বিতা, আরে এই আমি লোকটা, আমি মরতে প্রস্তুত আছি। শুনো দীপান্বিতা, আমি মরতে প্রস্তুত আছি, কারণ আমার কাছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আর বাংলাদেশটার জন্য যদি আমি আমার শরীরের এক বিন্দু রক্ত দিতে পারি, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে গর্ব করার আমার নিজের ব্যক্তিগত একটি জায়গা হয়ে যাবে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আর গর্ব করতে হবে না। আমি নিজেই গর্ব করবো যে আমি 24-এ দেশ বিরোধী অপচক্রের বিরুদ্ধে আরে লড়াই সংগ্রাম করে এরা শরীরের এক দেশের ফোঁটা জন্য, রক্ত দিতে পেরেছি। এরা দেশের ওরা জন্য তো দেশের জন্য লড়াইয়ের রক্ত দিতে পারবে পথই না। জানে না। এটা 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 ওরা বুঝেই না যে লড়াইয়ের মুখ্য উদ্দেশ্য গোল অ্যাচিভমেন্ট নট। আমি এখন আপনি কি মানে আমি দীপান্বিতা আরেকটা মানে কথা একটা কথা ওনাকে, বলি? আমি ওকে আরেকটা উত্তর আমি দিয়ে একটা দিতে কথা চাই। ও বলি। নিজে বলেছে, হ্যাঁ সিয়াম তোমার কথাটা শুনবো ভাই, ওকে আরেকটা উত্তর আমি দিয়ে দিতে চাই। আপনি যে খুবই গর্বের সাথে বললেন না খালেদা জিয়া বাংলাদেশে থাকতে পেরেছে, এটা কার কৃতিত্ব জানেন? কার গণতন্ত্র প্রতিষ্ঠার কৃতিত্ব জানেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজকে এই যে এত বারবারান্তি কথাবার্তা আপনারা বলতে পারেন না, এই মানুষটা সকলকে নিয়ে থাকতে চেয়েছে, গণতন্ত্র চর্চা করতে চেয়েছে, সব দলকে নিয়ে থাকতে থাকতে চেয়েছে। এই চর্চাটা উনি করেছে বাংলাদেশে, আপনারা করেন নাই। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের এই কথা বলতে এখন, যে এই কারোর জীবনের নিরাপত্তা নাই? আপনারা দিতেন? আপনি সমানে সমানে এসে লড়াই করতেন। যে এই পরিমাণ ধরপাকড় এবং অ্যারেস্ট হচ্ছে বিগত 13 মাসে, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো অপোজিশন দলের এরকম অ্যারেস্টের ইতিহাস নাই। আপনারা গণতন্ত্রের কথা বলেন, স্বৈরাচারের কথা বলেন, স্বৈরাচার কারা? এটা পুরা বিশ্ব দেখছে ভাই এখন। আপনার কথার মধ্যেই ওই যে বলে না যে যেখানে সমস্যা সেখানে সমাধান থাকে, আপনার কথার মধ্যেই দেখেন ওই বিষয়টা আছে। আপনি আরো লিখেছেন যে আমি আওয়ামী লীগের লোক না, আমি রয়ের এজেন্ট। এক ভাই এখানে একটা খুব সুন্দর উত্তর দিয়েছে, আমি সেটা পড়ে শোনাই। এইচ নীল লিখেছে, রেজাউল আবেদিন, হ্যাঁ আমরা সবাই রয়ের এজেন্ট, কিন্তু রাজাকার এই যে নয়, ধর্ষণের এজেন্ট নয়, মব সন্ত্রাস লুটপাট চাঁদাবাজের এজেন্ট নয়, হায়না জঙ্গি পাকিস্তানের এজেন্ট নয়। আশা করি আপনি এটা বিশ্বাস পেয়েছেন। এটা জনমানুষের উত্তর ছিল আপনার জন্য, কারণ বঙ্গ কথা মানুষের কথা বলে, আপামর জনগণের কথা বলে, তৃণমূলের কথা বলে, জনসাধারণের কথা বলে। আপনি উত্তরটা নিশ্চয়ই আশা করি পেয়ে গেছেন। আমি অনেক দিন পর্যন্ত আপনাদের এই সমস্ত কথার কোনো উত্তর দিতাম না, কিন্তু সময় এসেছে, মনে হয় কিছু কিছু জিনিসের আসলে জবাব একটু দরকার রয়েছে। আমরা মানুষ, ধন্যবাদ আপনাকে, আমরা ভালো একটা উত্তর জনগণ, দিয়েছেন। আমরা জনগণ এই দেশের মালিক, মনে রাখবেন এই দেশে কোনোদিনও রাজাকারের জায়গা হবে না। এটা মুক্তিযোদ্ধাদের ছিল বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের হবে আবার ইনশাল্লাহ। হ্যাঁ এবার বলুন ভাই ইনশাল্লাহ। সিয়াম। বিশাল আপু, ভালো একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে আপু। হ্যাঁ মানে মানে রাজাকাররা কথা বলে এই দেশে, বুঝতে পারতেছেন? আবরার ভাই কি বলবো, মানে আজকে আচ্ছা, ডাকসুতে শিবিরের মতন, শিবির মানে যে পাকিস্তানি এটা কে না জানে? এরা ভোট ভোট চুরি ও টুরি একটা শুরু মজার করে দিচ্ছে ঘটনা আজকে বলতে চাই আর কি, নিউজ। ডাকসুর হ্যাঁ নির্বাচন বলেন। নিয়ে। আমার এক এই ছোট ভাই, বাংলাদেশ ছাত্রলীগের এই সাবেক কেন্দ্রীয় সদস্য আরিয়ান কাদের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে তার একটা অভিমত আমাকে কিছুক্ষণ আগে, আমি তার সাথে ফোনে কথা বলেছিলাম, সে বলেছিল জি। যে ভাইয়া আমাদের যে নির্বাচন হচ্ছে না, হ্যাঁ, হুম ছেলে হুম। ছেলেমেয়েরা তো নির্বাচনে ভোট দিচ্ছে না, ছেলেমেয়েরা হচ্ছে ছবি তুলতে যাচ্ছে। হ্যাঁ, কেন ছবি তুলতে যাচ্ছে? আসলে তারা কি করতে চাচ্ছে সেটা দেখার জন্য। তো কাদের ছবি তুলবে? ছেলেমেয়েরা ছেলে মেয়েদের নিজের ছবি তুলবে। আর চোখের যে দুটা আমাদের যে দুটা চোখ আছে না ভাইয়া, ওই চোখ দিয়ে, হ্যাঁ, মনের ক্যানভাসে ছবি তুলে ফেলবে কে কি করেছে। বিগত সময়ে, করোনার সময়ে ছেলেমেয়েরা বলছে তো ভাইয়া, আমাকে ফোন করে অনেকে বলছে, ভাই আজকে যদি আপনারা থাকতেন, বাংলাদেশ ছাত্রলীগ থাকতো, ডাকসু নির্বাচনটা আরো অনেক সুন্দর হতো। এখন তো ডাকসু নির্বাচন হচ্ছে না, এখন সবাই এক প্লেটে ভাত খাচ্ছে। যখন ভাত খাওয়া শেষ হবে, হ্যাঁ, ওই ছাত্রদল বলবে শিবির খারাপ, শিবির বলবে ছাত্রদল খারাপ, ওই বাম বলবে ডান খারাপ, ডান বলবে বাম খারাপ।
আর আরেক পক্ষ হ্যাঁ ও বলবে আমরা কিছু জানি না, আমরা আছি স্বতন্ত্র। ওই স্বতন্ত্র ওরাও আসলে যে বট বাহিনীর ভিতর থেকে এসে আমাকে যা বললো আর কি আরিয়ান, আমি ওর সাথে একমত, কারণ আমি অনেকগুলো ইনফরমেশন নিয়েই বলছি। যারা নির্বাচন করছে তাদের অনেকেই স্বতন্ত্র, যারা আছেন ডাকসু নির্বাচনে তাদের অনেকেই হচ্ছে বট বাহিনীর ওই যে লুঙ্গির তলে থাকা। হ্যাঁ, তারা এখন বিভিন্ন ভাবে আবারও আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের ধোকা দেওয়ার যে পায়তারা, সেই পায়তারায় লিপ্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এখান থেকে যে ছেলেটা এখানে ভর্তি হতে আসে, সেই ছেলেটা তার মেধা এবং যোগ্যতা দিয়ে ভর্তি হতে আসে। যে ছেলেটা এখানে পড়ালেখা করে তার বোঝার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে। হয়তোবা মাঝে মধ্যে বিভ্রান্তির ফাঁদে পড়ে যায় আমাদের বর্তমান ছাত্র সমাজ, বর্তমান তরুণ সমাজের একটা অংশ। আমি বলবো না যে বিশাল, এই 15 থেকে 20% একটা অংশ আজ বিভ্রান্তির ফাঁদে। এই যারা বিভ্রান্তির ফাঁদে পড়েছে, এদের কারণে বাকিরা আসলে কিছু বলার থাকছে না। বাকিরা আসলে কিভাবে প্রকাশ করবে? দেখা যাচ্ছে কেউ না কেউ তো, আমরা সবাই তো আমরা একটা দেশেরই মানুষ, কেউ না কেউ কারো পরিচিত। কাকে কি বলবো? কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আর কি, আমি যদি আজকে সবকিছু মিলাই আমি যদি স্বাভাবিক থাকতে পারতাম। আমার বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থায় তো আমি স্বাভাবিক থাকতে পারি না। এই স্বাভাবিক যদি থাকতে পারতাম, আমি নিশ্চয়ই আজকে যেতাম ঢাকায় এবং তাদের নির্বাচনটাও দেখতাম, কিভাবে তারা নির্বাচন করছে, তারা কি বলে নির্বাচন করছে। যারা বর্তমান প্রজন্মকে বলছে আমরা 71-এর পক্ষে আছি, আসলে তোমরা কি আদৌ 71-এর পক্ষে আছো? তোমরা যে কোটার কথা বলেছিলে, কোটার কথা খেয়াল আছে না সারা বাংলাদেশের? বাংলাদেশ কি এতই বোকা? বাংলাদেশের মানুষ কি এতই বোকা? তারা কি মনে রাখে না তোমরা কোটার কথা বলে পুরা বাংলাদেশকে ধোকা দিয়েছো না? এক দফার দাবি একটা দিয়ে ধোকা, কাদের প্রেসক্রিপশন, একদম একদম হ্যাঁ একদম কাদের প্রেসক্রিপশনে দিয়েছো সেটা তো আমরা জানি। ওই যে লুঙ্গির তলে থেকে বা দেশ বিরোধী অপশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 72-এর সংবিধানে 4টা স্তম্ভের কথা বলা হয়েছে, 4টা বিষয়ের কথা বলা হয়েছে। নিশ্চয়ই আমাদের বর্তমান ছাত্র সমাজ, আমাদের আওয়ামী সমর্থিত প্রত্যেক নেতাকর্মী জানেন, প্রত্যেক নেতাকর্মী না, সারা বাংলাদেশের আমার জানা মতে সারা বাংলাদেশের যে সমাজতন্ত্র, গণতন্ত্র, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছেন। আর যারা এই সমাজতন্ত্র বুঝে না, গণতন্ত্র বুঝে না, ধর্ম কি বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, তাদের দ্বারা কখনো বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। তারা তো ছিনতাইকারীদের কোনো বুক পিঠ থাকতে নাই, এদের কাছে বাবা মা থাকে না। ছিনতাইকারীরা কখনো বাবা মা নিয়ে চিন্তা করে না, এরা চিন্তা করে কিভাবে ছিনতাই করবে, কিভাবে নিজের আখের গোছাবে। এরা তো ছিনতাইকারী। বর্তমানে তারা তো ধর্মের লেবাস পরে, ধর্মীয় রাজনীতি দিয়ে, ধর্মকে ঢাল করে বাংলাদেশের মানুষের মধ্যে একটা রাক্ষস জন্ম দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে 1 বছর পরে যে বঙ্গবন্ধু কন্যা তাদের জন্য কতটুকু প্রয়োজন। আমার সাথে সাইদ, আমার হয়তো ছোট ভাই হবেন, সাইদ আছেন, ছাত্রলীগের সাইদ। তোমাকে তুমি তো নিশ্চয়ই বলতে পারো যে কারা কারা এগুলো করছে। তোমাদের যে বয়স, ওই বয়সটাতেই ছাত্রলীগের একটা ছেলে কখনো কি তোমাকে বলেছে যে চলো আমরা কোথাও গিয়ে বসি? বলেছে? নিশ্চয়ই বলেছে। কেন বলেছে? জয় বাংলার কথা বলতে, 71-এর কথা বলতে, বঙ্গবন্ধুর কথা বলতে। আর ছাত্র শিবির কি করেছে? ইসলামকে ঢাল করেছে। ঢাল করে কি করেছে? ইসলামকে অপব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে, দেশ বিরোধী চক্রগুলোকে একত্রিত করার যে পায়তারা তারা করেছে। তারা 2024-এর 5ই আগস্টে এসে কিছুটা সফলতা পেয়েছে, তারা বর্তমানে বলছে। কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় কি, বাংলাদেশের যে 71, আমাদের তো বর্তমান প্রজন্ম 90-র পরবর্তী কিডসরা তো 71 সম্বন্ধে আসলে পুরোপুরি ধারণা রাখেও না। পুরোপুরি ধারণা রাখেও না। হ্যাঁ, রাখে ওই কি ধরনের ধারণা? তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে যে আমাদের একটা শ্রেণী প্রচার করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান। আরে মেজর জিয়া তো ছিলেন রাষ্ট্রের গোলাম। এই রাষ্ট্রের জন্মদাতা কে ছিলেন সেটা তো আর তারা বলতে পারে না। এই রাষ্ট্রের জন্মদাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের বাংলাদেশের মানচিত্র যিনি দিয়েছেন, বাংলাদেশের পতাকা যিনি দিয়েছেন, বাংলাদেশের সীমানা যিনি দিয়েছেন, তিনি ছিলেন জাতির জনক। এই বাঙালি জাতির জনক, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, যার এক তর্জনীতে 7.5 কোটি মানুষ একত্রিত হয়েছে। 7.5 কোটি মানুষের কণ্ঠস্বর একত্রিত হয়েছিল জয় বাংলার বজ্রধ্বনিতে। বঙ্গবন্ধু এক কথাই বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর একটি কথাই সারা বাংলা জেগে উঠেছিল পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে। আগামীর বঙ্গবন্ধু কন্যার ব্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগরা আগামীতে জেগে উঠবে প্রতিটি দুর্যোগ দুর্বিপাকে।
প্রতিটি লড়াই সংগ্রামে তারা এখনো তাদের আপনারা প্রত্যেকে জেগেই আছেন, আমরা এখন সেটা তো দেখতেই এগুলো হচ্ছে পাচ্ছি ওদের জন্য এখানে। ট্রেলার। একদম এখন দীপান্বিতা, একদম এখন যেগুলো হচ্ছে এগুলো ট্রেলার। আপনি বুঝতে পারছেন না, একটা মিছিল, আমার চট্টগ্রামে যে মিছিলটি হয়েছিল সারা বাংলাদেশের প্রথম মিছিল, মিছিলটিতে সর্বপ্রথম আয়োজক সহ সর্বপ্রথম 14 জন ছাত্র নেতা একত্রিত হয়েছেন। তারা জয় বাংলার কণ্ঠ অবরুদ্ধ করতে দিবেন না বলে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে বেরিয়েছেন। বিশ্বাস করবেন কিনা জানি না, পরবর্তীতে তাদের সাথে না হয় সাধারণ পাবলিক রাতের 12টা বাজে করি আর দিনের 1টা বাজে করি সাধারণ পাবলিক তাদের সাথে আরো 30-35 জন সম্পৃক্ত হয়েছেন। দীপান্বিতা, ঢাকায় দেখছেন মিছিলগুলো, এখানে সবাই তো আওয়ামী লীগের কর্মী না, দেখছি এগুলো আওয়ামী লীগের কর্মী না, দেখছি এরা হচ্ছে সাধারণ বাংলাদেশের মানুষের জনগণ। এরা বাংলাদেশের সাধারণ জনগণ, এরা বাংলাদেশের সাধারণ জনগণ, এরা হচ্ছে দেশের কথা ভাবে, এরা হচ্ছে দেশের একদমই। উন্নয়নের কথা ভাবে, আচ্ছা, এখানে একজন এরা প্রশ্ন করেছেন, দেশের উন্নয়নের সাথী কথা দিদি ভাবে। কই? ইউ আর পচা লিখেছেন সাথী দিদি কই। আপনার উদ্দেশ্যে একটু বলি, উনি আজকে জয়েন করতে পারেননি এবং উনি দুঃখ প্রকাশ করেছে যে সরি আমি জয়েন করতে পারলাম না, সম্ভবত ওনার কোনো যান্ত্রিক অসুবিধা হচ্ছিল বা বৈদ্যুতিক গোলযোগের কারণে উনি যুক্ত হতে পারেননি। আমরা আশা করি যে অতি দ্রুতই ওনাকে আমরা আমাদের সঙ্গে আবার পাবো। আমাদের লাইভের আমরা একদম সময়ের 20 মিনিটও ক্রস করে ফেলেছি, আজকের মতো আমাদের লাইভটি শেষ করতে হবে। আমি একদম শেষ মুহূর্তে, আমার ভাই সিয়াম তুমি উত্তর দিয়েছিলে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটার, আমাদের সঙ্গে যে ভাইটি রয়েছে এখানে তৌফিক হোসেন, তোমাকে বলবো যে এই মুহূর্তে আমাদের সঙ্গে তোমার যারা বন্ধুরা কিংবা যারা সহকর্মী কিংবা সহযোদ্ধা যারা আছে তাদের উদ্দেশ্যে তোমার কোনো আহ্বান আছে কিনা, কিছু বলবার আছে কিনা? জি আপু, ধন্যবাদ। আমার যারা ছোট ভাই আছে হুম বা আমার যারা এই যে বড় ভাই একজন আছে আবরার ভাই, উনি হুম যেসব কথা বলছেন আমার খুব ভালো লাগছে। উনি আমার দলের অনেক ত্যাগী একটা নেতা। উনার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আমাদের, কারণ আমরা বড়দের কাছে যত শুনবো আওয়ামী লীগ সম্পর্কে জানার কোনো শেষ নেই, ইতিহাস জানার কোনো শেষ নেই, অনেক জানতে পারবো। আর জানলে হুম জানার কোনো শেষ নেই। অনেক কিছু তার মাধ্যমে জানতে পারলাম। ভাইকে আমার ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেখানে থাকুক ভাই সুস্থ থাকুক, এটাই কামনা করি। আমি আমার ছোট ভাইদের বা আমি আমার শুভাকাঙ্ক্ষী আওয়ামী লীগ সবাই তো আমরা এখন ভাই। যে ছাত্রলীগ করে, যে বঙ্গবন্ধুকে ভালোবাসে সেই আমার ভাই, সে আমার রক্তের ভাই। আমি এটা সবসময় বলি যে আওয়ামী লীগ করে। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ এখন সংগঠিত প্রায়। আওয়ামী লীগ ইনশাল্লাহ আমরা ডাক আসবে, নেত্রী নেত্রী বলছে তোমরা যে যেখান থেকে পারো সে সেখান থেকে সংগঠিত। আওয়ামী লীগ পেজে নেত্রী মেলার সময় মিটিং করে, বিভিন্ন সময় মিটিং এ বলে তোমরা যে যেখান থেকে পারো সেভাবে সংগঠিত হয়, তোমরাই নেতা। কোন নেতার আদেশ কে কি বললো সেদিকে তোমাদের চাওয়া লাগবে না, দেখা লাগবে না। তোমরা তোমাদের মতো করে সংগঠিত হও এবং তোমরা তোমাদের মতো কাজ চালিয়ে যাও। তোমরাই নেতা, প্রত্যেকটি আওয়ামী লীগ নেতা, তৃণমূলের নেতা কর্মীরা সবাই আমরা নেতা। আমি এটাই বলতে চাই ভাই, আপনারা সবাই সংগঠিত হন। ইনশাল্লাহ মুক্তির ডাক আসবে, আবার আমাদের যুদ্ধে নামতে হবে এবং এই ইউনূস সরকার পাকিস্তান থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে হবে। বঙ্গবন্ধু যে এই স্বাধীনতা হ্যাঁ, স্বাধীনতা এই দিয়েছেন কথাটা সেটি আমার আমাদের খুব ফিরিয়ে ভালো আনতে হবে। লেগেছে যে পাকিস্তান থেকে দেশকে রক্ষা করতে হবে। এই লড়াইটা শুধু এখন আর আসলে আওয়ামী লীগের লড়াই না। আমি এই কথাটাই বারবার আমাদের লাইভের সাধারণ মানুষদেরকে একটা কথা বলি, দেশটা আপনার। 1971 সালে শুধু আওয়ামী লীগ না, যারা বাংলাদেশের ভালো বুঝেছে, যারা বাংলাদেশকে চেয়েছে, কারণ আসলে আপনারা তো বুঝেন না 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা পেয়ে গেছি। তো ওই পাকিস্তান আসলে কিভাবে করে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছিল, যে কারণে 6 দফার উৎপত্তি হয়েছিল। সেগুলোর মধ্যে যদি আপনারা এখনো থাকতেন বুঝতে পারতেন। আমি দীপান্বিতা কিংবা আপনাদের ঘরের মা বোনেরা হচ্ছে পাকিস্তানের সেবাদাসী থাকতো, তাহলে আসলে বুঝতে পারতেন যে এরা কি জাত। তো এই পাকিস্তান থেকে আসলে মুক্ত করার যে আহ্বানটা জানিয়েছে আমার ভাই তৌফিক হোসেন, এটার জন্য আমি সত্যি তোমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাহমুদ আল হাসান সিয়াম, ছোট্ট করে, আমাদের একদম আর সময় নেই, 1 মিনিটের মধ্যে তুমি যদি কোনো আহ্বান জানাতে চাও আহ্বান জানাও। জি দিদি, ধন্যবাদ। আহ্বান বলতে কি, যে এখন যারা বড় বড় কথা বলছে আওয়ামী লীগের বিপরীত দলে যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল এবং গণমানুষের দল। আপনারা যতই এখন নিজেদেরকে বনের রাজা হিসেবে প্রমাণ করতে চান, একটা কথা মনে রাখবেন, বনের রাজা কিন্তু সিংহ। কুকুর কখনো বনের রাজা হয় না, কুকুর শুধু কামড়া কামড়িতে ব্যস্ত থাকে। সুন্দর। আপনাদের যে কার্যক্রমগুলো হচ্ছে এখানে আপনারা কুকুরের মতোই প্রমাণ করছেন। পথে ঘাটে মানুষকে পাথর দিয়ে থেতলিয়ে মেরে ফেলছেন, কবর থেকে লাশ উঠিয়ে তাদেরকে পুড়িয়ে দিচ্ছেন। এক্ষেত্রে আপনারা প্রমাণই দিচ্ছেন আপনারা মানুষ না, আপনারা কুকুর। সেক্ষেত্রে আপনারা কখনোই বনের রাজা হতে পারবেন না, আপনারা সর্বোচ্চ বনের পাহারাদার হতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ আপনার ভাইকে, ধন্যবাদ দীপান্বিতা আপুকে, এবং ধন্যবাদ ভাইকে। আমি একটু যুক্ত করি আমার ছোট প্রিয় ভাই সিয়ামের সাথে। কুকুর অনেক লয়াল একটা প্রাণী হয়, কিন্তু শুয়োর এমন একটা প্রাণী যে কোনো প্রাণের যে কোনো কিছুর বর্জ্য পদার্থ টুক করে গিলে খেয়ে ফেলে। তো যদি কুকুর যাই হোক, লয়াল হয়, কুকুর তো আহ পাকিস্তানি আরে ওরা তো কুকুর পাকিস্তানে থেকে শেখার মতো মানুষ, ওরা কুকুর থেকেই তো শিখবে, শুয়োর থেকে কেন শিখবে? শুকর থেকে শিখবে না, ওরা কুকুর থেকেই ওরা তো শিখবে। ওরা তো ওরা কুকুর পাকিস্তানি থেকে পোষ্য আগে কুকুর, শিখুক। পাকিস্তানিদের পোষ্য কুকুর, রাজাকারদের পোষ্য কুকুর। হ্যাঁ, সুন্দর একটা কথা বলেছো। আমাদের লাইভের আমরা এখন শেষ করব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে দীপান্বিতা, এতক্ষণ যুক্ত আমি ছিলেন, হ্যাঁ একটু, হ্যাঁ বলুন। আমি আপনি কি আমার শেষ শেষ কিছু কথা বলতে বলে, চান? হ্যাঁ হ্যাঁ একটু নিশ্চয়ই কথা নিশ্চয়ই বলতে চাই। নিশ্চয়ই, গো আমি আহেড গো 30 আহেড সেকেন্ডে গো একটু আহেড। কথা বলতে চাই। আমি নিশ্চয়ই আমার নিশ্চয়ই। তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা এই মুহূর্তে না বললে আসলে নয়। আমাদেরকে আসলে বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় বের হতে হবে। হ্যাঁ, আর ভয় পাওয়ার সময় নেই। এই পরিস্থিতি থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প এবং শেখ হাসিনার বিকল্প কিচ্ছু আছে বলে আমার জানা নেই। একজন শেখির বেটির কাছে কেন কোটি কোটি বাপের বেটি নিরাপদ ছিল, সেটা আজ বাংলাদেশ দেখছে। কিভাবে জঙ্গিবাদের আস্ফালন হচ্ছে, তাও বাংলাদেশ দেখছে। ধর্মকে ঢাল করে, ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদের যে আস্ফালন, এই আস্ফালন বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটি কর্মীর মৌলিক এবং নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে এই জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে জঙ্গিবাদ নিধন করতে হবে। জঙ্গিবাদ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। বাংলাদেশ আজ জঙ্গি ছিনতাইকারীদের হাতে দখলে। তো বাংলাদেশের প্রতিটি মানুষ, হ্যাঁ ইনশাল্লাহ আগামীর বিজয়ের অপেক্ষায় আছে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আসবে, বাংলাদেশ হাসবে, এই প্রত্যাশা এবং এই প্রত্যয় রেখেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি বঙ্গকথাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার বোন দীপান্বিতা মার্টিন আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই তৌফিক ভাই এবং ছোট ভাই সিয়ামকে। না ভাই, ধন্যবাদ ছোট জানাচ্ছি। ভাই অনেক বয়সে, বড় হ্যাঁ, বলবেন না ছোট ভাই। ভাই, ছোট ভাই তৌফিককে, সিয়ামকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বঙ্গকথার সাথে আছেন, বঙ্গকথা পরিবারকে। আহ, এছাড়া আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের তৃণমূলের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বর্তমান কর্মকাণ্ডগুলো পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে। এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমার একটি বঙ্গকথার মাধ্যমে একটি কথা ছিল যে বাংলাদেশ আজ জঙ্গিবাদের দখলে, ছিনতাইকারীদের দখলে। এই ছিনতাইকারী এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধু কন্যা এবং ৭১-এর পক্ষে আমাদেরকে রাজপথে নামতে হবে। শুধু আওয়ামী লীগের কর্মীরা নামলে হবে না, সারা বাংলার প্রতিটি মানুষ এখন জনরসিক ক্ষিপ্ত, তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শুধু তাদেরকে পট্টা করে দিবে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা নিশ্চয়ই বুঝে গেছে, তারা যদি ৫ জন নিয়ে মিছিল করে, তাদের সেই মিছিল ৫০০ জনে গিয়ে দাঁড়াচ্ছে। দীপান্বিতা, জি ভাই। বাংলাদেশের প্রথম মিছিল ৩০ জন নিয়ে শুরু হলে সেই মিছিল আজকে ৩০০০-এ গিয়ে দাঁড়াচ্ছে। ইনশাল্লাহ একসময় ঢাকার রাজধানীতে বাংলাদেশের ৩.৫ কোটি কর্মী শুধু ঢাকার রাজধানীতেই থাকবে। বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তনে নিশ্চয়ই সারা নিশ্চয়ই বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে। বাকি ১৪.৫ কোটি, ১৮ কোটি মানুষের মধ্যে বাকি ১৪ কোটি সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে। এক হয়ে একই সূত্রে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এবং ৭১-এর পক্ষে থাকবে। বঙ্গবন্ধু কন্যার সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। ধন্যবাদ জানাচ্ছি বঙ্গকথাকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অনেক জয় অনেক বাংলা। ধন্যবাদ। আবরার আরিফ, জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আমি আমার আজকের আসলে অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি থাকতে পারে, ভালো। ক্ষমার দৃষ্টিতে হ্যাঁ, দেখবে ঠিক সবাই। আছে। হ্যাঁ হ্যাঁ, আগামীতে ইনশাল্লাহ সরাসরি কথা বলবো আর ফেস নিয়েই কথা নিশ্চয়ই বলবো। বিজয় ওই যে দেখা আমার হবে বড় ভাই। ভাইরা বট ভাইরা যেটা বলছেন না, আমি বর্তমানে এমন একটা জায়গায় আছি, আসলে চিকিৎসা প্রতিষ্ঠানে আছি, চিকিৎসা নেওয়ার জন্য আছি। তাই আসলে সবকিছু করতে পারছি না, কারণ আগে তো আমাকে নিজেকে বাঁচতে হবে। আমি বাঁচলেই তো আগামীতে আন্দোলনে নামতে পারবো, রাজপথে রাইট থাকতে পারবো। রাইট আমি রাইট যদি সুস্থ রাইট। না থাকে তাহলে আমাকে রক্ষা করে, আমাকে বর্তমান ছিনতাইকারীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি যদি নিজে নাই আপনাকে বাঁচতে পারি, আমি কিভাবে অসংখ্য ছিনতাইকারীদের কাছ থেকে। ধন্যবাদ আবরার, আবরার আরিফ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটি আজকে এখানে এখন শেষ করতে হচ্ছে। জি, আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন, ১৯৭১ সালে দেশ দুই ভাগে বিভক্ত ছিল, বাংলাদেশ এবং পাকিস্তান। ২৪-এ আমরা সুস্পষ্টভাবে যেই একটি সীমারেখা স্পষ্ট হয়ে উঠেছে, যেটা আসলে বলে ছাত্রলীগের লুঙ্গির তলে, কিন্তু বাংলাদেশের পতাকার তলে আসলে গিজগিজ করছিল রাজাকাররা। সেটা ২০২৪-এ সুস্পষ্ট হয়ে উঠেছে। এই কোটা আন্দোলন নামের যে ষড়যন্ত্র, সেখানে সুস্পষ্টভাবে দেশকে তারা দুই ভাগে বিভক্ত করেছে, ৭১ এবং পাকিস্তান আবারও ২০২৪-এর পরে। সুতরাং এটা শুধু আওয়ামী লীগের একার লড়াই না, এটা বাংলাদেশ রক্ষার লড়াই। বাংলাদেশটা আপনার,
আমার বাংলাদেশের সংবিধানের শুরুতে একটি কথা সুস্পষ্টভাবে বলা আছে, এই রাষ্ট্র এবং এই দেশের মালিক জনগণ। সুতরাং এই দেশকে আমরা কখনো পাকিস্তান হতে দিব না, কখনোই পাকিস্তান হতে দিব না। আমরা সবাই মিলে এই দেশটাকে আগে রক্ষা করব, তারপরে একটি নির্বাচন হবে, তখন ক্ষমতায় কে আসবে না আসবে সেটা পরের বিষয়। এটা আওয়ামী লীগের লড়াই না, আমি বারবার বলছি, যে কারণে আমরা অনেক মানুষ কথা বলছি, এটা দেশ রক্ষার লড়াই। সেখানে হয়তো ছাত্রলীগের ছেলেপেলেরা রয়েছে, সেখানে হয়তো যুবলীগ আওয়ামী লীগের অনেকে লড়াই করছে, কিন্তু আমি জানি ভেতরের অনেক কথা, আমি সেটা বলতে চাচ্ছি। ছাত্রলীগ আওয়ামী লীগের শুধু নয়, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ যারা ৭১-কে বহন করে, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যারা অন্তরে বহন করে, তারা প্রত্যেকে এখন সংযুক্ত। আপনারা পারবেন না এই লড়াইয়ে, কারণ এটা বাংলাদেশ রক্ষার লড়াই। সেই জন্য বলছি, আপনারা সকলে সচেতন হন, একত্রিত হন। দেশটাকে পাকিস্তানের আগ্রাসন আমরা হতে দিব না, এই মৌলবাদের আগ্রাসন আমরা হতে দিব না। যে যেই দেশে আসলে ইসলামের ইতিহাসের মধ্যে এই ঘটনা কোথাও নেই, আমি জেনে বলছি, যে আসলে কবর থেকে তুলে, এমনকি কাফের যাদেরকে ওনারা বলেন, তাদের লাশও কখনো তারা মাটি থেকে তুলে নিয়ে এসে পোড়ায় না। এগুলো অসুস্থ মানুষরা করে, যারা ধর্মকে ব্যবসা করে। কারণ এই জামাতে ইসলাম, এই শব্দটাই হচ্ছে জামাতে ইসলাম, মানে এরা জামাতে ইসলাম আসলে, এরা ভিতরে কেউ মুসলমান নয়। এই ধরনের অসভ্যতা, এই ধরনের ভয়াবহ কুকর্ম থেকে দেশটাকে রক্ষা করতে আপনারা সবাই জাগ্রত হন। আমাদের লাইভটি নিয়মিত দেখবার জন্য আমাদের ফেসবুক পেজটি লাইক করুন, ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপনাকে।